অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন মেডিসিন গবেষক ও আবিষ্কারক ডক্টর মোহাম্মদ আরিফ শেখ। আমাদের আজকের আলোচনার বিষয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী উপায় ও নতুন উদ্ভাবন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা একটু রোগ প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মানুষ আসলে কেন অসুস্থ হয়? যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তার কি বেশি ঘন ঘন অসুস্থ হয়? ব্যাপারটা তো এরকমই নাকি? আপনি প্রথমেই ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর রোগ প্রতিরোধ ক্ষমতাটা হচ্ছে এটা হচ্ছে আমরা বলি হোলি গ্রেইল অফ হেলথ, যে আপনি সুস্থভাবে থাকার জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা যতটুকু বেশি থাকবে আপনি ততটুকু ভালো সুস্থ থাকবেন। এটার জন্য আমরা যেটাকে বলি ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটিটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় একটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আসলে মানুষ কি কি করতে পারে? অনেকের দেখি না, ধরলাম এই যে শীতেই দেখা যাচ্ছে যে একটুতেই কারো হাঁচি কাশি লাগছে, একটুতেই কারো সর্দি জ্বর, আর কেউ অনেকেই অনেক ভালো আছে, বেশ ভালো আছে। তো এটা ডিপেন্ড করে আসলে কিসের উপরে? এখন আপনি যদি তাহলে আমাকে একজন বিজ্ঞানী হিসাবে আমি আসলে সেই পার্সপেক্টিভ থেকে আমি আপনাকে বলবো যে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা সবচেয়ে বড় যেই অর্গানটা সেটা হচ্ছে থাইমাস। এই থাইমাসটা হচ্ছে আমাদের বুকের মধ্যে ব্রেস্ট বোনের নিচে একটা ছোট্ট একটা অর্গান থাকে। এই থাইমাস হচ্ছে এই অর্গানটা হচ্ছে আমাদের শরীর টি সেল ম্যাচিউর করতে হেল্প করে। এখন এই থাইমাসটা আসলে আপনি যদি চিন্তা করেন যে এই থাইমাসটার টোটাল কাজটা কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে, যেমন আমাদের হাড়ের মধ্যে যে আমরা বোন মেরো যেটাকে বলি, যে অস্থিমজ্জা, এই বোন মেরো থেকে আমাদের টি সেল প্রোডাকশন হয়। এই টি সেলটা খুব ইম্পর্টেন্ট। এই টি সেলটা প্রোডাকশন হয়ে এটা থাইমাসে এসে এটা ম্যাচিউর হয়। ম্যাচিউর হয়ে এটা দুই ধরনের টি সেল তৈরি হয়, একটা সাইটোটক্সিক টি সেল আর আরেকটা তৈরি হয় হেল্পার টি সেল। হেল্পার টি সেলটা যেটা করে সেটা হচ্ছে আপনার কোনো রোগ হলো, ধরেন আপনার সর্দি কাশি ঠান্ডা ইনফেকশন, যে কোনো ইনফেকশন, অথবা আপনার শরীরে কোনো ক্যান্সারের কোনো সেল তৈরি হলো, এগুলোকে হেল্পার সেলটা আগে যে রিকগনাইজ করবে, আগে যে ওটাকে দেখবে, তারপর দেখে সাইটোটক্সিক টি সেলকে বলবে তুমি ওটা কিল করো। আবার ভেরি ইন্টারেস্টিং, আমাদের আসলে অর্গানগুলো এভাবেই তৈরি করা, ভেরি ইন্টারেস্টিং, যে যখন কিল করবে তখন যাতে কোনোভাবেই আপনার শরীরের হেলদি সেলগুলো কিল না হয়, সেক্ষেত্রে আরেক ধরনের টি সেল আছে, সেই টি সেলগুলো কী করে এটাকে আবার আপনাকে এটার সাইটোটক্সিক টি সেলের অ্যাবিলিটিটা কমিয়ে দেয়। তো আমাদের শরীরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের বডির মধ্যে ইমিউন সিস্টেম হচ্ছে টি সেল। আচ্ছা, একটু বয়স ভেদে আমি একটু আসতে চাই। যে দেখা যায় যে অনেক সময় বাচ্চাদের একরকম শারীরিক কন্ডিশন থাকে, কিংবা কিশোর যুবক কিংবা বৃদ্ধ বয়সে। একটু বাচ্চাদের সতর্কতাটা একটু বলবেন। বাচ্চাদের তো খুব সেন্সিটিভ বিষয়। রাইট, বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আমি আপনাকেও দেব, আপনার দর্শকদের জন্য দেব। সেটা হচ্ছে যে আমাদের এই থাইমাস গ্ল্যান্ডের যে টি সেলটা, থাইমাস গ্ল্যান্ডটা যেটা কিনা টি সেলটাকে আপনাকে ম্যাচিউর করছে এবং এটা আপনার শরীরে প্রোটেকশন দিচ্ছে। বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন এই থাইমাসের ফাংশনটা 100% কাজ করে, কিন্তু বাচ্চা জন্ম হওয়ার 1 বছরের মধ্যে এটা 3% কমে যায় এবং পরবর্তী বছর হয়তো 2.8% কমলো। এভাবে কমতে কমতে 18 থেকে 20 বছর পরে এই থাইমাস গ্ল্যান্ডটা কার্যক্ষমতা কমে যায়। তো আপনি যদি চিন্তা করেন আমরা চিন্তা করি বাচ্চারা মানে অসুস্থতার ক্ষেত্রে বাচ্চারা বেশি ভোগে, আসলে কিন্তু জিনিসটা তা না। বাচ্চারা কিন্তু অনেক বেশি স্ট্রং, তাদের ইমিউন সিস্টেমটা অনেক বেশি স্ট্রং। আসলে বয়সের সাথে সাথে ইমিউন সিস্টেমটা কমতে থাকে, কিন্তু আমাদের পার্সোনাল আমরা বাচ্চাদের ব্যাপার বেশি কেয়ারফুল দেখে মনে হয় বাচ্চারা অনেক বেশি করছে, আসলে কিন্তু সেটা না। এবং শুধু তাই না, আপনার বাচ্চা যদি অসুস্থ থাকে আপনার বাচ্চা কিন্তু শরীরে অ্যাডাপ্টেশনটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তার ভবিষ্যতে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা আরও বেড়ে যাবে। আচ্ছা, ইমিউন সিস্টেম নিয়ে একটু কথা বলতে চাই। সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের অনেক সময় দেখা যাচ্ছে যে মানে ঠান্ডা জ্বর সর্দি
অনেক বাচ্চা লেগেই আছে, বিশেষ করে এই যে ঋতু পরিবর্তনের সময়। আপনি যেটা বললেন যে বয়সের সাথে সাথে এটা কমে যায়, কিংবা এটা কি ডিপেন্ড করে যে একটা বাচ্চা মায়ের গর্ভ থেকেই আসলে কিভাবে জন্ম নিচ্ছে? হ্যাঁ, আচ্ছা, বাচ্চা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তো বাচ্চারা প্রচুর পরিমাণে তারা প্রোটেকশন পায় মায়ের কাছ থেকে। তো বাচ্চা যখন সেখান থেকে যখন আপনার বাচ্চা জন্মগ্রহণ করে তখন দেখা যায় যে আপনার এনভায়রনমেন্টটা যে স্ট্রেস, তারা একটা পর্যায়ে ছিল উম্বে, সেখান থেকে যখন এনভায়রনমেন্টাল স্ট্রেস, ধরেন আপনি বাচ্চা কোথায় আছে, আপনার বাসার হাইজিন কেমন, আপনি কিভাবে ফুড হ্যান্ডলিং করছেন, প্লাস হচ্ছে বাচ্চা কোন এনভায়রনমেন্টে বড় হচ্ছে, পলিউশন, সব কিছু মিলিয়ে এই জিনিসটা কাজ করবে। যেমন আপনি যদি একটা গড়ে 1 থেকে 5 বছরের বাচ্চাদের স্টাডি করেন বাংলাদেশে এবং ইংল্যান্ডে স্টাডি করেন, তাহলে আপনি বিশাল চেঞ্জ দেখতে পাবেন। অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট চেঞ্জ হচ্ছে পলিউশন অ্যাজ ওয়েল। আচ্ছা, পলিউশনটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলেছেন। ঢাকা বেশ কয়েকদিন ধরে আসলে পলিউশনের শীর্ষে আমি দেখেছি এটা, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, বয়স্কদের বিষয়ে কথা বলবো, তার আগে আপনি থাইমাস যে গ্রন্থির কথা বলছিলেন সেই গ্রন্থি নিয়ে একটু কথা বলতে চাই। আপনি গবেষক, আপনি গবেষণাও করছেন দীর্ঘদিন ধরে ইউকেতে। তো এই যে গবেষণার ফলাফল আসলে কি পাচ্ছেন? আমি আসলে বেসিক্যালি আমি কাজ করছি থাইমাস গ্রন্থি নিয়ে, এবং এই থাইমাস গ্রন্থিটা আমাদের যেহেতু একজন 18 থেকে 20 বছর পরে যে গড়ে ইন জেনারেল, এটা ডিপেন্ড করে মানুষের ইমিউনিটির উপর, এটা গড়ে 1% করে কমতে থাকে অ্যারাউন্ড 65 পর্যন্ত, যে এটা মাত্র 10% অ্যাক্টিভ থাকে, অলমোস্ট নাথিং, একটা ফ্যাটে পরিণত হয়ে যায়। আচ্ছা, তো আমার গবেষণার মেইন যে মানে যেখান থেকে আমি শুরু করেছি সেটা হচ্ছে যে আমি দেখেছি করোনার সময় বিশেষ করে বাচ্চারা কিন্তু করোনাতে এফেক্টেড কম হয়েছে, এবং এখন এই সায়েন্টিফিক লিটারেচার এটা পাবলিশ যে আপনার ওভার 60 যারা আছে তাদের ডেথ রেট বিলো 60 ডেথ রেটের 4 টাইমস বেশি। তখন আমি এবং আমার পুরো টিম, আমরা যে কাজ করছি, আমরা চিন্তা করলাম যে আসলে এটা কেন হচ্ছে। তখন আমরা একটা লিঙ্ক খুঁজে পাই, সেই লিঙ্কটা হচ্ছে যে আপনার ওভার 60 থাইমাস যেহেতু একেবারে মানে খুব রিডিউস ফাংশনে কাজ করে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য লিঙ্ক, এবং এটা ক্লিনিক্যালি অলরেডি প্রুভেন। তো আমি চিন্তা করলাম যে আসলে থাইমাস 1% করে কমে যাচ্ছে, তো এই 1%কে আমরা কিভাবে, আমি যদি 1%-এর জায়গায় 0.5% করতে পারি, তাহলে তো আমি ইমিউন সিস্টেমটাকে বাড়াতে পারবো। সেই আইডিয়া থেকে আমরা চিন্তা করলাম ওকে, তাহলে দেখি থাইমাস কি আসলেই যে কমে যাচ্ছে, এবং এটার সাইজও কমে যায়, আপনার এটাকে বলে থাইমিক ইনভলিউশন, এটার সাইজটা কমে যাচ্ছে। তো আমরা দেখেছি যে থাইমাসটা প্রায় কিছু কিছু ক্ষেত্রে টেম্পোরারি কমে যাচ্ছে, যেমন ধরেন স্ট্রেস, অনেকে কিন্তু এটা চিন্তা করে স্ট্রেস আমার শরীর, ঠিক আছে স্ট্রেস আছে, এটা হয়তো একটা মানসিক ব্যাপার। আসলে স্ট্রেস আপনার থাইমাসের সাইজকে কমিয়ে দিতে পারে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। প্রেগনেন্সি, ইনফেকশাস ডিজিজ, কেমোথেরাপি যারা নিচ্ছে তাদের, তো এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই প্রবলেমগুলো যখন তাদের হয় তখন তাদের থাইমাস সাইজটা কমে যাচ্ছে, আবার আপনার কেমোথেরাপি দিয়ে কেউ ভালো হয়ে যাচ্ছে, তখন থাইমাস সাইজটা আবার বেটার হয়ে যাচ্ছে, অথবা ইনফেকশনটা বেটার হয়ে যাচ্ছে। তো এই যে ছোটোর থেকে আবার আগের জায়গায় ফেরত যাওয়া, এটার বায়োকেমিক্যাল পাথওয়েগুলো আমরা স্টাডি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আমার পার্সোনালি আমার ইউরোপিয়ান ইউনিয়নের সুপার কম্পিউটার এক্সেস আছে, এটা দিয়ে মডেলিং করে আমরা এক্সাক্ট বায়োকেমিক্যাল পাথওয়ে বের করতে পেরেছি, যেটা দিয়ে আমরা আসলে এমন একটা জিনিস তৈরি করতে পারবো যেটা দিয়ে আমার থাইমাস গ্ল্যান্ডের যে সাইজটা কমে যাচ্ছে এটাকে আমি কমার রেটটা কমিয়ে দিতে পারবো। তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে থাইমাস গ্রন্থি বলা যায়। অবশ্যই। আচ্ছা, আমি একটু বয়স্কদের বিষয়ে আসতে চাই, আবারও সেই সব আলোচনায় ফিরবো। আসলে যখন হচ্ছে আপনি তো গবেষণা করছেন প্রতিনিয়ত, নতুন নতুন উদ্ভাবনও আসছে, একটু বয়স্কদের বিষয়ে আসতে চাই, যে যারা হচ্ছে এই থাইমাস গ্রন্থি কি আসলে আপনি যেটা বললেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, এটা কি এই যে থাইমাস গ্ল্যান্ডের কারণেই? অবশ্যই, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন এটা। আর সেকেন্ড, আপনাকে একটা উদাহরণ দিই আমি। জাপানের ওকিনাওয়া একটা আইল্যান্ড আছে, সেখানে দেখবেন মানুষজন মানে প্রতি 100,000 মানুষের মধ্যে প্রায় 66 সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, এরা 100 বছরের বেশি বাঁচে। তো এই একটা ওয়ান অফ দ্য বিগ রিজন সেটা হচ্ছে আপনার খাদ্যাভ্যাস, আপনার ঘুমের সময়, আপনার মানসিক প্রেশার, এগুলো সব কিছু মিলিয়ে। তো বয়স্কদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি আপনার জীবনযাত্রার ডেইলি আপনার যে জীবনযাত্রাটা, সেটা যদি আপনার
প্রপার স্ট্যান্ডার্ড জীবন লাইফ লিড করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার অবশ্যই অন্যদের চেয়ে বেটার হবে যারা কিনা এটা করে না। কিন্তু ইন টার্মস অফ আপনার থাইমাস গ্ল্যান্ড এটা কিন্তু ন্যাচারালি এটা কমে যাচ্ছে। তো আপনি এটাকে ধরে রাখার জন্য যেটা করতে পারেন, যেটা একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুষম খাদ্য, মানে আমরা যেটাকে ব্যালেন্স ডায়েট বলি, এটা খুব ইম্পর্টেন্ট। ঘুমটা খুব ইম্পর্টেন্ট এবং স্ট্রেসটা নিয়ন্ত্রণ করা খুব বেশি ইম্পর্টেন্ট। তার মানে খাদ্যাভ্যাস, ঘুম এবং মানসিক দুশ্চিন্তা, জি, এই জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ। এবং এই সাথে আমি অ্যাড করব এক্সারসাইজ, হ্যাঁ, ব্যায়াম। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলতে চাই, মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে সেই সব বিষয় নিয়ে কথা বলতে চাই। তবে একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা কথা বলবো। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন মেডিসিন গবেষক ও আবিষ্কারক ডক্টর মোহাম্মদ আরিফ শেখ। আমাদের আজকের আলোচনার বিষয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী উপায় ও নতুন উদ্ভাবন। আমরা আপনার উদ্ভাবন নিয়ে কথা বলবো, মানে আপনার গবেষণা নিয়ে কথা বলবো। আপনি দেশেও কেন কাজ করছেন, আবার আপনি ইকোতে গবেষণা করেন। তার আগে বেসিক কিছু বিষয় একটু জানতে চাই। একজন মানুষের সুস্থ থাকার জন্য কোন কোন বিষয়গুলো তার গুরুত্ব দিতে হবে, মানে দেয়া উচিত? আচ্ছা, এই আনসারটা যদি আপনি একজন ডক্টরকে করেন, একজন সায়েন্টিস্টকে করেন, তাহলে এক একজনের কাছ থেকে আপনি একই জিনিস পাবেন, কিন্তু ডিফারেন্ট অনুযায়ী 1, 2, 3 হয়তো ডিফার করবে। আমি সবার আগে বলবো সেটা হচ্ছে মানসিক স্ট্রেস। এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদের দেশে বা ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও সেভাবে কিন্তু, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়তো একটু বেশি অ্যাড্রেস করা হয়, কিন্তু আমাদের দেশে সেভাবে করা হয় না। আর তারপরে হচ্ছে আপনার অবশ্যই সুষম খাদ্য। আপনার খাদ্যাভ্যাস বলছেন? হ্যাঁ, খাদ্যাভ্যাসটা এটা খুব ইম্পর্টেন্ট, এবং ডেফিনেটলি ঘুম, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই বলে যে তার ঘুম হয় না, ঠিকভাবে খেতে পারে না, নানা রকম শারীরিক জটিলতা থাকে। তো এই ক্ষেত্রে আসলে সে সুস্থ মানুষ হলেও অনেক সময় এসবের সম্মুখীন হতে হয় তাকে, আর নানান পারিপার্শ্বিকতার কারণে। কি করতে পারে সে? আমার যদি এই প্রবলেম হয়, যদি আপনি আমাকে একজন জাস্ট মানুষ হিসেবে জিজ্ঞেস করেন, আমার যদি এই প্রবলেম হয়, আমি যেটা করি সেটা হচ্ছে আমার কারণটা কি, আমার কজটা খুঁজে বের করতে হবে যে আমার ঘুম কেন হচ্ছে না। যেমন ফর এক্সাম্পল, আমি ডেইলি আমার বাংলাদেশে আমার কাজ করার জন্য অলমোস্ট 16 থেকে 18 ঘন্টা কাজ করতে হয়। আমি তো বিছানা যাওয়ার সাথে সাথে আমার ঘুম হয়। তো এখন আমার এত স্ট্রেসের পর কিন্তু আমার ঘুম হয়, বিকজ আমি অন্য যে স্ট্রেসগুলো যেটা আমার আছে সেগুলো থেকে আমি দূরে থাকি। আর সেকেন্ড হচ্ছে যে আপনার ঘুম কেন হয় না, আপনি যদি একটা A4 পেপার নিয়ে আপনি যদি লেখেন যে আমার ঘুম বাদে আমার লাইফে আর কী প্রবলেম আছে, সেগুলো লেখেন। লিখে একজন মানুষ যে কিনা ভালো জানে, একজন ডক্টর হতে পারে, একজন সাইকোলজিস্ট হতে পারে, আপনি তাদের সাথে কথা বলেন। আপনাকে প্রবলেমটা খুঁজে বের করতে হবে, কী কারণ আপনার ঘুম হয় না। অবশ্যই কোনো প্রবলেম আছে, কিন্তু সেই প্রবলেমগুলো খুঁজে বের, ওষুধের উপর ডিপেন্ডেন্ট আমি কখনোই হতে বলবো না। কারণ ঘুমের জন্য যে মানুষ যখন ওষুধের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন এটার মধ্যে একটা ডিপেন্ডেন্সি কাজ করে, তখন তাদের একটা সাইকোলজিক্যাল জিনিস কাজ করে যে আমি ওষুধ না খেলে তো আমার ঘুম হবে না। তো আপনি আগে প্রবলেমগুলো খুঁজে বের করেন, এবং প্রবলেমগুলোর ভিতর দেখবেন আপনার হয়তো শরীরের মধ্যে মিনারেলসের অভাব আছে। আমি অনেককেই জানি, এবং যারা সুস্থ, ঘুম হচ্ছে না ঠিক মতো, যেমন একজন আমার ফ্যামিলির একজন, তার ঘুম হচ্ছে না, পরে দেখা গেল তার শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অবস্থা খুবই খারাপ। তো কিন্তু সে সেটা জানতো না। তা আমি একজন ডক্টরের সাথে কথা বলতে বলেছি, তারা যখন এই টেস্টগুলো করলো, এবং এখন কিন্তু তার ঘুমের অভ্যাসের পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমরা সহজ কথায় একটু জানতে চাইবো যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উপায়গুলো কি কি, তবে আর একটু পরে। তার আগে জানতে চাই যে আপনি তো গবেষণা করছেন, লন্ডনে রয়েছেন বলা যায় যে দীর্ঘ সময়, এখন ঢাকায়ও কাজ করছেন আপনি। এই যে লন্ডন, ঢাকা, আপনার একটু কাজের পরিধিটা জানতে চাই আসলে। আচ্ছা, আমি থাইমাস নিয়ে কাজ করছি। আমার প্রায় 18 জন আমার গ্রুপে কাজ করছে, লন্ডন এবং ইংল্যান্ড এবং বাংলাদেশ মিলিয়ে। আর আমার এই কাজটার আমার সাথে আছে ডক্টর ডেভিড ব্রাউন। উনি আমার মেন্টর, হেলথ কেয়ার কোচ বলতে পারেন আমার এই পুরো টিমের। সে আর আমি মিলে এই কাজটা করছি। ডেভিড ব্রাউনকে হয়তো অনেকেই চেনে না, কিন্তু তার মেডিসিন বিক্রি হচ্ছে পৃথিবীতে প্রায় $50 বিলিয়ন। সে হচ্ছে ভায়াগ্রা যে পৃথিবীতে এনেছে, তার আবিষ্কারক হচ্ছে ডক্টর ডেভিড ব্রাউন। আচ্ছা। এবং সে মাইগ্রেনের একটা মেডিসিন,
এবং আরেকটা হাইপার টেনশনের মেডিসিনও সে আবিষ্কার করেছে তার, এবং সে আর আমি মিলে এটা কাজ করছি। আচ্ছা, বাংলাদেশে কি নিয়ে কাজ করা হচ্ছে? বাংলাদেশে আমি থাইমাস গ্রন্থি নিয়ে কাজ করছি, এবং বাংলাদেশে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি একটা ওভার দ্য কাউন্টার, যেটা ওটিসি বলে, ওভার দ্য কাউন্টার আমি একটা ফুড সাপ্লিমেন্ট তৈরি করেছি, যেমন এটা যেটা কিনা আপনার থাইমাস গ্ল্যান্ডকে সতেজ রাখতে এবং হেলদি রাখতে সাহায্য করবে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে আপনি সায়েন্টিস্ট, আপনি ওভার দ্য কাউন্টার ফুড সাপ্লিমেন্ট তৈরি করছেন কেন? আপনি ডেভিড ব্রাউনের মতো খুব সহজেই চলে আসে, খুব সহজেই চলে আসে। আপনি দেখেন, এটা হয়তো অনেকেই জানেন না যে একটা নতুন মেডিসিন তৈরি করতে 20 বছর পর্যন্ত সময় লাগতে পারে, এবং গড় একটা মেডিসিন তৈরি করতে গড়ে $1.5 বিলিয়ন দরকার হয়। তো যেহেতু আমাদের খুব মলিকুলার লেভেলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি আমার ফুড সাপ্লিমেন্টে আমি 18টা কম্পাউন্ড ইউজ করেছি, যে কম্পাউন্ডগুলো এটা লুক লাইক এ মেডিসিন, বাট এটা আপনি ন্যাচারালি আপনি প্রতিদিন খান। এখন দেখা যাচ্ছে আপনি 18টা কম্পাউন্ডের ভিতরে আপনি আজকে একটা খাচ্ছেন, কালকে হয়তো 2টা একসাথে খাচ্ছেন, কিন্তু 18টা আপনি কখনো একসাথে পাচ্ছেন না। এই রিসার্চটাই আমরা করেছি প্রায় গত 1.5 ইয়ার্স, তারপর আমরা এটা তৈরি করেছি। তৈরি করার পরে এটার সব সেফটি সার্টিফিকেট আমরা ইংল্যান্ড থেকে পেয়েছি, এবং এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, যেটা আমাদের শাহবাগে, আমরা এখান থেকে ইনস্টিটিউশন রিভিউ বোর্ডের পারমিশন পেয়ে আমরা 260 জন মানুষের উপরে, হেলদি ভলেন্টিয়ারের উপরে আমরা এটা ক্লিনিক্যাল ট্রায়াল করছি আর কি, যেটা আমরা পেশেন্ট এনরোল করেছি অলরেডি। ফলাফল কেমন আসছে? এটা পরবর্তী সময় লাগবে, এটা আমাদের জাস্ট স্টার্টিং। আমরা পারমিশন পেয়েছি, পেশেন্ট এনরোল করেছি, আর এটা ফলাফল আমি বলতে পারবো এখন থেকে 4 to 5 মান্থস পরে। এবং এটা হচ্ছে পৃথিবীতে একটা সবচেয়ে বিগেস্ট স্টাডি হচ্ছে আপনার থাইমাস গ্ল্যান্ড নিয়ে। এই ধরনের স্টাডি আর কোথাও সম্ভব হয়নি, এবং এই ইসের উপরে আমার এই ফুড সাপ্লিমেন্টটা এটা তৈরি করার আমি যেই কম্পোনেন্টগুলো এখানে দিয়েছি, সেই কম্পোনেন্টগুলো এটা হচ্ছে যেটা আপনাকে বললাম যে এটা আসলে একটা মেডিসিনের মতোই, কিন্তু এটা ন্যাচারাল কম্পাউন্ড। তো এটা আমি আর ডেভিড মিলে 1.5 বছরে আমরা, প্লাস আমার টিম মিলে 18 জনের একটা টিম মিলে আমরা এটা তৈরি করেছি। টেলিফোনে একজন দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম হচ্ছে বিপ্লব চৌধুরী। জি, আমি চিটাগং থেকে বলছি। তো আমার প্রশ্নটা হচ্ছে ওনার কাছে, থাইমাস গ্ল্যান্ড যে উনি বলছেন, থাইমাস গ্ল্যান্ডটা আসলে আমরা সাধারণ মানুষের খুব বেশি বুঝি না। এটার বাংলাদেশে কোনো টেস্ট হয় কিনা, এটা কি অবস্থায় আছে আমার, এবং এটা আমি কিভাবে এটাকে সক্রিয় রাখতে পারি? জি, বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। একদমই হচ্ছে দর্শকের পক্ষ থেকে প্রশ্ন, একটু সহজভাবে যদি জানাতেন। প্রথমে আপনাকে ধন্যবাদ। আপনি একটা খুব চমৎকার প্রশ্ন করেছেন যে থাইমাস গ্ল্যান্ডের কোনো এটার কোনো টেস্ট হয় কিনা। এটার কমার্শিয়ালি কোনো টেস্ট অ্যাভেলেবল না, তবে আমি আমার ক্লিনিক্যাল ট্রায়ালে আমার নিজের ডিজাইন করা আমি একটা ডিএনএ টেস্ট করব, যেই টেস্টের মধ্য থেকে আমি বলে দিতে পারবো যে একজন মানুষের থাইমাস গ্ল্যান্ড কী অবস্থায় আছে, এবং তার টোটাল নাম্বার অফ টি সেল তার শরীরে কি পরিমাণ আছে, এটা আমি বলে দিতে পারবো। সো আমার ক্লিনিক্যাল ট্রায়ালটা হচ্ছে আপনি আমার এই ফুড সাপ্লিমেন্ট খাওয়ার আগে আপনার কতগুলো টি সেল ছিল শরীরে, এবং তারপরে কতগুলো হবে। এই ডিজাইনটা আমি একজন গবেষক হিসেবে, বিজ্ঞান হিসেবে আমি নিজেই করেছি আর কি, আমার টিম মিলে আর কি, আমরা নিজেরাই করেছি। তাহলে কি থাইমাস গ্ল্যান্ড ভালো রাখার জন্য আপনার এই ফুড সাপ্লিমেন্ট খেলে সেটা উপকৃত হবে মানুষ? এই মুহূর্তে আমি কোনো কিছু ক্রেডিট দেব না, মানে আমরা শুরু করছি আর শুরু করছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।